নির্বাচনটা মানে সবাই বলছে নির্বাচনটা খুব ভালো হওয়া দরকার, কিন্তু একটা নির্বাচন ভালো হইতে গেলে যে কোনো একটা তরকারি ভালো হইতে গেলে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দরকার হয়, আপনি কি মনে করেন কিনা যে এই নির্বাচন ভালো হওয়ার জন্য আমলাতন্ত্র থেকে শুরু করে যারা যারা এটার স্টেক আছেন তাদের আচরণ প্লাস সাথে যদি বলি যে রাজনৈতিক দলগুলোর যে আচরণ, এখানে কি আপনি দেখতে পাচ্ছেন যে ভালো নির্বাচন হবে? আমি কনফিউজড। কেন কনফিউজড? না বলে যে মর্নিং শো দা ডে। আপনি দেখেন তারেক রহমান সাহেব আসার পর থেকে যেটি দেখা যাচ্ছে বাংলাদেশে, আমার কাছে আপনার কাছে কি মনে হচ্ছে, আপনি বুকে হাত দিয়ে বলবেন বাংলাদেশে কোনো অন্তর্বর্তীকালীন কোনো সরকার আছে মনে হচ্ছে? কোনো মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে একদিক থেকে সবকিছু কন্ট্রোল করা হচ্ছে। আপনি দেখেন তারেক রহমান সাহেব যখন আসছে, ওনাকে যে প্রোটোকল দেওয়া হয়েছে, আপনি মনে করেন এই প্রোটোকল বাংলাদেশের কোনো প্রধানও পেয়েছে? আমার কাছে মনে হয় না। এবং একটা আসছে, সেখানে সচিব, বর্তমান সচিব দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে, এবং কি বিটিভির মহাপরিচালক বিটিভি এটাকে লাইভ করছে। তথ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এটা তো আর সরকারি বিষয় না, আমাদের টাকা সরকারি টাকা খরচ করে কেন করা হচ্ছে। মহাপরিচালক সে কথাটাই শুনেনি। এবং কি আপনি পুরো বাংলাদেশের এখন যে অবস্থাটা দেখেন, পুরো বাংলাদেশে আমি শুরুতে যেটা বলেছি আপনাকে, দ্বিচারিতার যে জায়গাটা, কেউ দুই জায়গা তার ন্যাশনালিটি আছে, তার এটা বাতিল হচ্ছে না, আর কারো আছে তারটা বাতিল হয়ে যাচ্ছে। তারপর কারো ঋণ খেলাফি আছে, সেটা বাতিল হচ্ছে না, কারো ঋণ খেলাফি আছে, সেটা বাতিল হয়ে যাচ্ছে। মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে পুরো একটা প্রক্রিয়া, আপনি পুরো বাংলাদেশের একটা প্রক্রিয়া যেভাবে মানে বিএনপিকে ক্ষমতা আমার কাছে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রিত্ব এই যেটা হাসনাত বলেছে যে প্রধানমন্ত্রী দিয়ে দেন, তাহলে এত কষ্ট করে এত খরচ করার কি আছে? এত খরচ করার কি আছে? আপনি দেখেন সিম্বলটা, আপনি দেখেন এই একটা মামলা, আওয়ামী আমলে একটা মামলা, সে মামলা তার পাতিটা বাতিল হচ্ছে। জুলাই হত্যা মামলা যার বিরুদ্ধে আছে তার পাতিটা বাতিল হচ্ছে। আপনি মুন্সিগঞ্জে দেখেছেন, ব্রাহ্মণবাড়িয়া দেখেছেন, তাদের বাতিল হচ্ছে না। তার মানে এই যে দ্বিচারিতা, এটা কেন হচ্ছে? এটা এই জন্যই হচ্ছে, মানে সবার জন্য একটা তড়িঘড়ি শুরু হয়েছে, সবার একটা তড়িঘড়ি শুরু হয়েছে যে ক্ষমতা। এবং কি আপনি দেখেন প্রত্যেকটা বড় বড় জায়গা থেকে তারেক রহমানের সাথে দেখা করতে যাচ্ছেন, আপনি দেখেছেন। এবং কি আমার মনে হয় এনএসআই এর প্রধানও মনে হয় তার সাথে এটা মিডিয়াতে আসছে, হ্যাঁ মিটিং করে আসছে। তাহলে এইগুলো কি দেখায়? এগুলো কি দেখায়? তার মানে আপনি দেখেন, এবং মিডিয়ার আপনি যে কার্যক্রমগুলো দেখছেন, উইথ ডিউ রেসপেক্ট, আমি এক্সেপশন আছে, আমি কিছু মিডিয়ার কথা বলছি, যেভাবে মানে শেখ হাসিনাকে, আসলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে কেন? শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে তাকে চারপাশ থেকে যেভাবে মিডিয়া বলে প্রত্যেকটা জায়গা থেকে তাকে যেভাবে বাতাস দেওয়া হয়েছে, তাকে প্রত্যেক বলছে আপনি যা বলবেন সবকিছু সত্য, কোনো মিথ্যা নেই, আপনি যা করবেন সব সত্য। ডানে বামে যারা ছিল সবাই বলেছে আপনি যা করবেন সবই রাইট। এই যে সবই রাইট করতে গিয়ে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে। আমার কেন যেন আশঙ্কা হয় তারেক রহমান সাহেব, আমি বললাম তারেক রহমান সাহেব এমন একটা ব্যক্তি যার বাবা ছিলেন প্রেসিডেন্ট, মা ছিলেন প্রধানমন্ত্রী, বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নেই, কিন্তু তাকে ওনার জায়গা থেকে আমরা সম্মান করি। কিন্তু আপনি দেখেন রিসেন্টলি যে জরিপটা হয়েছে, এটা কি বলে, রিসেন্টলি যে জরিপটা হয়েছে গতকাল যে ডাক্তার শামীম সাহেবের যে অ্যাসোসিয়েটস এর যে জরিপটা হয়েছে, আপনি জরিপে দেখেছেন কি করেছে? যে আমি তার মেমোরান্ডামটা, তার ঘটনাটা দেখেছি, এই সংস্থাটার ঘটনাটা, তার কার্যক্রম, সে যে নিবন্ধন নিয়েছে কিসের জন্য জানেন? সে নিবন্ধন দিয়েছে স্বাস্থ্য রিলেটেড কাজ করার জন্য। ডাক্তার শামীম সাহেব রংপুর মেডিকেলে ছিলেন, উনি স্বাস্থ্য বিষয়ক কাজ করার জন্য এই নিবন্ধনটা নিয়েছেন। এবং ওনার মেমোরান্ডামটা আমি দেখেছি, ওনার বেপিয়া হচ্ছে শুধু ঢাকা বেপিয়া কাজ করতে পারবে উনি, ওনার যে জুডিকশন ঢাকার মধ্যে, অথচ পুরো বাংলাদেশে একটা জরিপ করে ফেলেন উনি, পুরো বাংলাদেশে একটা জরিপ করেন। জরিপের পার্থক্য কি দিলেন? 70 আর 20। অথচ এর আগে যতগুলো ব্র্যাক জরিপ করেছে, আইআরআই জরিপ করেছে, এই কি বলে আপনার ইনোভেশন জরিপ করেছে, প্রত্যেকের জরিপে 5 থেকে 10% পার্থক্য। আর উনি পার্থক্য কি দেখালেন? এবং কি সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, উনি রংপুরে, আপনি জানেন রংপুরে জামাতের সবচেয়ে বেশি, কার্যক্রম বেশি, বরিশালে সবচেয়ে কম। উনি রংপুরে দেখালেন জামাত পাবে মাত্র 20%, আর বরিশালে দেখালেন 30%। না, যদি ধরেন যে প্রতিষ্ঠান জরিপ করেছে তা যদি তাদের জরিপ যদি ঠিক না হয়, সেটি তো তাদের গ্রহণযোগ্যতা। এই যে জরিপটা সে করেছে, এবং এই জরিপটাকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে যেভাবে প্রচার করা হয়েছে, আপনি দেখেন যেভাবে প্রত্যেকটা জায়গায়, অথচ এটা একটা সংস্থার পর্যায়ে পড়ে না। জরিপ করার যে একটা ন্যূনতম যে যোগ্যতা, সেই যোগ্যতাটা তার নেই, আপনি দেখেন সেখানে বলেছে যে এর আগে যতগুলো জরিপ হচ্ছে 30 থেকে 35% যারা হচ্ছে পেন্ডিং, তারা চিন্তা করবে কাকে ভোট দিবে, আওয়ামীর যে ভোটগুলো আছে, অর্থাৎ তারা জরিপে বলেছে 0.3% যারা চিন্তা করছে কাকে ভোট দিবে। তার মানে সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কাকে ভোট দিবে। এই যে জরিপটা আপনি দেখেন, আমি মনে করি কি জানেন, আমাদের কমন সেন্সটা অ্যাপ্লাই করা দরকার। আপনি দেখেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, একটু আগে জাহিদ ভাই যেটা বললো, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যে কার্যক্রমগুলো,
একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, আপনি দেখেন বাংলাদেশে যত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমি একটু শেষ করি, বাংলাদেশে যত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু প্রত্যেকে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় একটা রিক্সা চালকের ছেলে পড়ে, একটা এলিটের ছেলে, ইংলিশ মিডিয়ামের ছেলে পড়ে, একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে পড়ে। তার মানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশের যে কোনো কর্নার, ধগান চিটমহল পর্যন্ত সেটা প্রতিনিধিত্ব করে। এবং আমরা যখন বিশ্ববিদ্যালয় পড়ি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তাম, আমার এলাকা যখন যেতাম, এলাকার প্রত্যেকেই তার সন্তানকে নিয়ে আসতো আমার সন্তানকে কোথায় পড়াবো, পরামর্শ নেওয়ার জন্য। তার মানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় একটা ছাত্রকে যেভাবে মানুষ অ্যাড্রেস করে, সে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে আপনি ভূমিধস বিজয় দেখেছেন, নট অনলি ঢাকা বিশ্ববিদ্যালয়, হয়তো অনেকে প্রশ্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো এক্সেপশন হয়েছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের আগে বিফি একটা করেছে, সেখানে আবিদকে দেখিয়েছে 46% আর সাদিক কামিকে দেখেছে 6%। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে যখন ভূমিধস বিজয় হলো, অনেকে বলছে এটা এক্সেপশন, ব্যতিক্রম। এরপরে কি দেখেছেন, জাহাঙ্গীরনগর দেখেছেন, জাকসু দেখেছেন, রাকসু দেখেছেন, চকসু দেখেছেন, আজকে মনে হয় জকসু হচ্ছে। তার মানে এই যে আপনি তো একটা পাবলিক, আপনি নর্থ সাউথের যদি স্টুডেন্টদেরকে নিয়ে কোনো কিছু জরিপ করেন, তাহলে নর্থ সাউথের এলিটরা পড়ে, আপনি সঠিক জরিপ পাবেন না। কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যদি আপনি জরিপ করেন, তাহলে পুরো বাংলাদেশের একটা প্রতিচ্ছবি কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তার মানে পাবলিক বিশ্ববিদ্যালয় যে জরিপের মাধ্যমে যে ভূমিধস বিজয় হয়েছে, এটা কিন্তু বাংলাদেশের রিফ্লেকশন। একটা উনি জাতীয় সরকার থাকতে চান কথাটা বলেন না, কিন্তু এরকম আমরা একসাথে কাজ করতে পারি এসব বলেছেন। তো সবাই ওখানে যাচ্ছে মানে এটা কি? তাহলে বিএনপির অবস্থা যদি এত খারাপ হয়, মাঠের অবস্থা যদি এতই খারাপ হয় যে ডাকসু জাকসু সবগুলোতে জিতে গেছে, নেক টু নেক দেখাচ্ছে, তাহলে এরকম হেলে পড়া কেন? হেলে পড়া ইটসেলফ ইন্ডিকেট করে এই প্রবণতা আছে, কিন্তু আমি এটাকে ভালো বলছি না, আমি জাস্ট জরিপের সাথে এটাকে তুলনা করছি। এবার আপনি যে কথাটা বলছেন, এই জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম যে সবাই যাচ্ছে, ঝুঁকে পড়ছে, সেখানে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন উঠতে পারে। এবং এই যে ঝুঁকে পড়ছে বলে শোরগোল করছে জামাত, এনসিপি, এই শোরগোলটাও দরকার আছে। এর মানে এই না অলরেডি ঝুঁকে পড়েছে। রাজনীতি আপনি যখন করতে যান, একটা পটেনশিয়াল থ্রেটকে মাথায় রেখেও আপনি শোরগোল করবেন, এটা আমার মনে হয় উচিত। যখন হয়ও নাই তখন আপনি শোরগোল করবেন। এই কারণে শোরগোল দেখে এটা বলা যাবে না। ধরুন ভাই যেটা বলছেন যে সরকার সব ঝুঁকে গেছে, এই সরকার পুরো বিএনপিকে ক্ষমতা নিয়ে আসতে পারতেছে, তো তাহলে তো জামাতের নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন করা উচিত, তাই তো? যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে, আসলে ব্যাপারটা এরকম না। এতই যদি হয়ে থাকে, সবাই মিলে বসে আছে, নির্বাচন কমিশন, প্রশাসন, সরকার তাকে এই প্রোটোকল দিচ্ছে, তো ওনারাই সবাই ক্ষমতায় নিয়ে আসতে চায়, তো জামাতের তো নির্বাচনে যাওয়া উচিত না। আগে এসে ঘোষণা দিয়ে কতখানি নৈতিক মনে করেন? যদি কোনো নির্বাচন তফসিল ঘোষণা হবার পরে বিএনপির সঙ্গে সরকারের যে আচরণ, সরকারের বিভিন্ন মানে সংস্থার যে আচরণ, সেটা কি? আমি সংস্থার ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে আমি যেটা মনে করি, ওনার সেই রকম রিস্ক আছে, একটু খেয়াল করি। এখন জামাতের প্রধান পেলেন না কেন আমি যদি বলি এভাবে, জামাত প্রধান কিন্তু দীর্ঘদিন থেকে বাংলাদেশের সিস্টেমেই চলছেন, অ্যান্ড হি ইজ সেফ। তারেক রহমানের লম্বা আলোচনা, উনি কিভাবে এই দেশ থেকে চলে যেতে হয়েছে, পরে কিভাবে আসছেন, তার দল কিভাবে একটা দেশের শত্রুতে পরিণত হয়েছে, একটা শত্রুতে পরিণত হয়েছে, তার যে রিস্কের আলাপ আছে, এগুলো সাবস্ট্যান্টিভ, এগুলো অনেক তো আমরা জানিও না, সরকার জানে, উনি জানেন, সবকিছু মিলে কোঅর্ডিনেট করে হয়তো এটা করা হয়েছে, সেটাকে আমি ওইভাবে দেখতে চাই। এর বাইরে আবারও বলছি, অনেক ক্ষেত্রেই না এই অঞ্চলে এটা প্রবণতা। একটা কথা আছে যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে, সেগুলোতে ক্ষমতার পরিবর্তনের সাথে জনসমর্থনের পাশাপাশি সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি এবং ইন্টারন্যাশনাল যে একটা ইনফ্লুয়েন্স, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি জানি না এটা কতখানি বাস্তবসম্মত। আমি আমার অপিনিয়ন বলি, সেই জায়গাটা থেকে আমরা দেখছি যে সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, সব জায়গাতে, ইভেন গণমাধ্যম, পুরোটাই কোনো একটা দলের দিকে ঝুঁকে গেছে। সেখানে একটা কথা থেকেই যায় যে একটা কনস্পিরেসি থিওরি তো কাজ করে। আমি পাল্টা বলি, সেটা হচ্ছে যদি এটা ঘটেও, এখন ভাইয়ের হয়তো ভালো লাগবে না, জামাত অনেক 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 পেছনে বিএনপি চেয়ে, ইটস মাই পারসেপশন। এই যে জরিপটা হয়েছে, আমি আবারও বলছি, জরিপ বলছে ভাই ওটা বিশ্বাস করছেন, ব্র্যাকেটটা আমি এটা করছি, আমি এটাকে সঠিক মনে করি, কারণ 1 মাস আগে আসলে জরিপের যারা ভোট দেবে না তারা সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কথা। এর মধ্যে আরেকটা জরুরি ব্যাপার আছে, এই জরিপ করা হয়েছে ডিসেম্বরের 20 থেকে জানুয়ারির 1, এর মধ্যে 2টো ঘটনা ঘটেছে। তারেক রহমান দেশে এসেছেন এবং বেগম খালেদা জিয়া মারা গেছেন। 1984 সালে ইন্দিরা গান্ধী যখন মারা যান, 84 সালে একটা নির্বাচন হয়েছিল ভারতে, কংগ্রেস তার ইতিহাসের সর্বোচ্চ সিট পেয়েছে 414, আগের নির্বাচনের তুলনায় 61টা সিট বেশি পেয়েছে। ইন্দিরা গান্ধীর মারা যাওয়া আর ম্যাডাম একই রকম এটা বলতে পারি। ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, ম্যাডামকেও স্লো হত্যাকাণ্ড হিসেবে আপনি ট্রিট করতে পারেন, কারণ এটাই, উনি জেলে ছিলেন, উনি ট্রিটমেন্ট নিতে পারেননি, ওনাকে স্লো পয়জনিং করা হয়েছে, এই অভিযোগ আছে, উনি বাইরে গিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করলে ভালো থাকতে পারতেন। সো ওনার এই মৃত্যু এই সময় হওয়ার সাথে ওনার উপর অত্যাচার নিপীড়নকে আপনি দায়ী করতে পারেন। প্লাস উনি যেভাবে গেলেন, উনি যেভাবে সবার শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে গেলেন, এই সিম্প্যাথি ভোটও যোগ হবে আমি শিওর। ফলে যারা ইনডিসাইডেড ছিলেন, নন ডিসাইডেড ছিলেন, তারা
এই ডিসিশন নিতে পারে, এটা আমার ধারণা। আবার বলছি এটা আমরা নির্বাচনের পরে বুঝবো, ভারতে মেলে নাই, আমারটা নাও মিলতে পারে। তো এই কথা এই প্রসঙ্গে বলছি যেহেতু অনেক ডিফারেন্স আছে। এবার ধরুন কারো একটু লিন করার বেশি পরিমাণ তো এই কারণে, যদি কনফিউশন থাকতো তো লিন করতো না। আর বরং কাছাকাছি হলে যেটা হয়, কিছু লিন করলে এটা সাবস্টেন্সিয়াল একটা প্রভাব দেখা যেতে পারে। সেটা আপনি নেক টু নেক আছেন, একটু যদি যোগ হয় আপনি জিতে গেলেন, কিন্তু ডিফারেন্সটা এত বেশি, এটা খুব বেশি সমস্যা হবে না। কিন্তু তার মানে কি এটা হতে হবে? আমি মনে করি না এটা হতে হবে। এবং এই প্রবণতার বিরুদ্ধেই আমি কথা বলছি। এবং জামাত বা অন্যান্য দল যারা মনে করছে এগুলো হচ্ছে, তারা স্পষ্ট তথ্য প্রমাণ নিয়ে কিন্তু এগুলো নিয়ে কথা বলা দরকার, নির্বাচন কমিশনে যাওয়া দরকার, মিডিয়াতে শোরগোল করা দরকার। আমাদের এই নির্বাচনী ব্যবস্থাটা একটা সিট যে দল পেতে পারে তারও সুরক্ষা দিতে হবে, এটা কিন্তু আমি মনে করি। মানে প্রবণতা ওদিকে দেখছেন কিনা? হ্যাঁ, আমি কিছুটা প্রবণতা দেখছি। রাসেল ভাই যদি কিছু বলতে চান, আমি সাথে একটু আপনি বলবেন তো অবশ্যই সাথে যুক্ত করে। একেবারে মানে জামাতের যে কনফিডেন্স দেখা যাচ্ছে, সেই জায়গায় কোনো ভাড়া দেখতে পান কিনা সম্প্রতির সময়গুলোতে? না, আমি কখনো দেখি না। কেন দেখি না? আমি জাহিদ ভাইয়ের সাথে কিছুটা একমত, আবার কিছুটা দ্বিমতের জায়গাটা কোথায় দেখেন, এই যে জরিপটা তারা করেছে, জাহিদ ভাই কিন্তু বলেছে এটা 20 ডিসেম্বর, মানে এমন টাইমে করেছে, মানে উদ্দেশ্যটা আমি খুব অবাক হই। জরিপটা আমি একটু ভালোভাবে যখন এটা তাদের ওয়েবসাইটে ঘেটেছি, আমি দেখেছি, আমি খুব অবাক হই তাদের ইন্টেনশনটা কেমন ছিল। আপনি দেখেন, আমি বললাম যে এই আপনার এই বরিশালের সবচেয়ে খারাপ অবস্থা জামাতের, এবং ইসলামী আন্দোলনের সাথে তাদের একটা জোটের বেশিরভাগ আসনই বরিশাল ইসলামী আন্দোলনকে দেওয়া হবে। সেখানে তারা সুকৌশলে বরিশালের ক্ষেত্রে 30% জামাতকে অ্যাড্রেস করছে, জামাত 30% আছে। তার মানে তাদের উদ্দেশ্য হচ্ছে জামাত ওখানে বেশি ক্লেম করবে, তাহলে ইসলামী আন্দোলনের সাথে একটু ঝামেলা পাকাবে। এবং কি আপনি দেখেন জরিপের সময়টা কখন দিয়েছে, সময়টা এমন একটা সময় দিয়েছে। দেখেন বেগম জিয়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে, আমি রিসেন্টলি 2টা জানাজা সবচেয়ে বড় দেখেছি। একটা হচ্ছে শহীদ ওসমান হাদির জানাজা, আরেকটি হচ্ছে বেগম জিয়ার জানাজা। আমি মনে করি বেগম জিয়ার জানাজা কিন্তু শুধুমাত্র বিএনপিকে ভালোবেসে মানুষজন বেগম জিয়া জানাজা আসে নাই। বেগম জিয়া জানাজা আসছে, বেগম জিয়া এবং ওসমান হাদির মধ্যে কিছু সিমিলারিটি ছিল। কেমন সিমিলারিটি ছিল? এবং আমার লাইফে মানে আই হ্যাভ সিন দ্য 3 জানাজা ইন মাই লাইফ এন্ড আই হ্যাভ অ্যাটেন্ডেড দোজ জানাজা। কি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজা, ওই কি বলে শহীদ ওসমান হাদির জানাজা, আর বেগম জিয়া জানাজা। এই 3টি জানাজা আমি নিজে অংশগ্রহণ করেছি। এই 3জন মানুষের মধ্যে একটা সিমিলারিটি ছিল। এই 3জন মানুষ আধিপত্যবাদ বিরোধী ছিল। এই 3জন মানুষ হচ্ছে ইসলাম প্রিয় ছিল, ইসলামকে সবসময় ওন করতে এই 3জন মানুষ। এই সিমিলারিটির কারণে মানুষের মধ্যে ওসমান হাদি তো কোনো দলকে ওন করে না। একটা এমপি ইলেকশন করার জন্য চেষ্টা করেছে, মন্ত্রীও হয় না, এমপিও হয় নাই, চেষ্টা করেছে। কিন্তু যে লক্ষ লক্ষ মানুষ তার জানাজা, আপনি মনে করেন ঘোষণা দিয়ে হয়েছে বা কোনো কিছু দিয়ে হয়েছে, কিন্তু আসলে বেগম জিয়াকে বিএনপি কতটুকু ওন করছে, আপনি বিএনপি কতটুকু ওন করছে, আমি অবাক হয়ে যাই। আপনি দেখেন তারেক রহমান সাহেব আনন্দবাজার পত্রিকার মতো পত্রিকা নিউজ করেছে যে মুক্তিযুদ্ধ এবং ইন্ডিয়াকে পুঁজি করে এই খালেদা পুত্র আসছেন, এমন একটা নিউজ করেছে। সেই নিউজের একটা প্রতিবাদ কি বিএনপি থেকে করা হয়নি। এবং কি আপনি ইন্ডিয়া টুডে বলেছে ইটস গুড নিউজ ফর ইন্ডিয়া যে তারেক রহমান সাহেব আসে। কেন? ইটস গুড নিউজ ফর বাংলাদেশ। তিনি আসেন বাংলাদেশের জন্য গুড নিউজ হবে, ইন্ডিয়ার জন্য কেন গুড নিউজ হবে? এবং কি আনন্দবাজার পত্রিকা তার রিপোর্টে বলেছেন 17-18 দিন আগে উনি বলেছেন কোনো কারণে উনি আসতে পারছেন না। 17-18 দিনের মধ্যে এমন কি ঘটলো? তাহলে এমন কি ঘটেছে? তার মানে আপনি যে আধিপত্য, আপনি দেখেন নরেন্দ্র মোদী যে চিঠিটা পাঠালো, বলে যে আপনার সাথে আমরা কাজ করতে চাই। কেন? আপনি বাংলাদেশের সাথে কাজ করবেন, আপনি কেন দলের সাথে? এর আগে দলের সাথে কাজ করেছিল ইন্ডিয়া। আপনি মোস্তাফিজুর রহমানকে আপনি রিসেন্টলি দেখেছেন, মোস্তাফিজুর রহমানকে তারা আইপিএল থেকে কিভাবে করেছে। তার মানে তারা এখনো পর্যন্ত বাংলাদেশকে নিতে পারে না, কিন্তু একটা দলকে নিচ্ছে। যদি একটা দলকে নেয় তাহলে যে আধিপত্যবাদ বিরোধী বেগম জিয়া যে আধিপত্যবাদ বিরোধী ছিল, তার যে সেন্স ছিল, তাকে যে জন্য মানুষ ভালোবেসেছে, সেটা যদি বর্তমান যারা নেতৃত্ব আছে তারা যদি ওন করতে না পারে, এবং কি যদি ভারত যদি একটা দলের সাথে কাজ করে, ভারত এত 17-18 বছর একটা দলের সাথে কাজ করেছে, বাংলাদেশের সাথে কাজ করে নাই। এখনো তাদের চিন্তা যে চিঠিটা নরেন্দ্র মোদী তারেক রহমান সাহেবকে দিয়েছে যে আপনার নেতৃত্বে আমরা কাজ করতে চাই। কেন? আপনি তো বাংলাদেশের সাথে কাজ করা দরকার ছিল। আমি মনে করি এই যে আধিপত্যবাদী বেগম জিয়া যে চেতনা, সে চেতনা বিএনপি এখন ধারণা করলে তো আমি বলি বিএনপি ধারণা করলে বিএনপির যারা বিরুদ্ধ রাজনৈতিক দলগুলো আছে তাদের লাভ হবে, তো সেখানে তো চুপ থাকা উচিত। তাহলে এই জন্যই তো ইলেকশনটা স্বচ্ছতা লাগবে। ইলেকশন যদি স্বচ্ছ হয় তাহলে বোঝা যাবে আসলে মানুষ কি চায়। মানে উই হ্যাভ টু নো দ্য পালস অফ দ্য পিপল। আপনি জনগণের পালস বুঝতে হলে তো আপনাকে ইলেকশনের স্বচ্ছতা লাগবে। কিন্তু আপনি তো চারপাশে থেকে এমন একটা ন্যারেটিভ তৈরি করছেন, মিডিয়া বলেন, প্রত্যেকটা জায়গা থেকে যেভাবে এখনই মনে হচ্ছে যেন প্রধানমন্ত্রী হিসেবে বসিয়ে দিচ্ছেন। তাহলে এই যে মানুষ আপনি যেটা বলছেন যে আধিপত্যবাদের বিরুদ্ধেই বাংলাদেশের মানুষ দেখেই তো মানে বেগম খালেদা জিয়া, ওসমান হাদির জানাজা এত লোক এসছে, তার মানে বাংলাদেশের মানুষের ভিতরে আধিপত্যবাদের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট কাজ করছে। তো
ঐতিহাসিকভাবে, ওই কিন্তু এখন না, কাজ করছে। যদি সেই জায়গা থেকে বিএনপি সরে যায় তো বিএনপি সেটা ক্ষতি। তো সেখানে সেটার জন্য তো মিডিয়া চাইলেও সেটার জন্য তো বিএনপিকে জনগণের আমি বলি সেটার জন্য আমি বলি 5 আগস্ট আগে পর্যন্ত আপনার কাছে কি বাংলাদেশের মানে 5 তারিখ পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যম দেখে মনে হয়েছে যে শেখ হাসিনা চলে যাবে? না। তো সেটাকে মানে সেটাকে এত বড় অ্যালার্মিং তো এখানে আপনি যখন জনগণের ভোটের উপর আস্থা থাকবে না তখন তো আপনার চিন্তা থাকবে যে আমাকে চারপাশে দিল্লি কি চিন্তা করবে, বেজিং কি চিন্তা করবে, ওয়াশিংটন কি চিন্তা করবে। সেটা তো আমি বলি সেটা তো জামাতের জন্য ভালো, আপনাকে নির্ভর করতে হবে তো সুসংবাদ। জনগণের ভোটের উপর যদি নির্ভর করতে হয় তাহলে ভোটটা স্বচ্ছ হওয়ার জন্য প্রত্যেকটা জায়গা থেকে মিডিয়া বলেন, এজেন্সি বলেন, যা প্রত্যেকে কাজ করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে এই ভোটটা স্বচ্ছ হওয়ার জন্য। আপনি কি মনে করছেন 1 মাস পর ইলেকশন কোন আমেজ দেখতে পাচ্ছে বাংলাদেশে? কোন আমেজ দেখতে পাচ্ছে? আমি শুরুতে আপনাকে বলেছি বাংলাদেশে কোনো ইন্টারিম গভর্নমেন্ট আছে আপনার মনে হচ্ছে কোন গভর্নমেন্ট আছে? মানে পুরো দেশটা প্রক্রিয়াটা মনে হচ্ছে যেন একদিকে ঝুঁকে গিয়েছে। এটাই তো অ্যালার্মিং। এভাবে তো শেখ হাসিনা তৈরি হয়েছে। আমি তো কখনো বলবো না শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং বিএনপি এক, আমি কখনো বলবো না। বিএনপি সব সময় বাংলাদেশকে ওন করেছে, এই জন্য বিএনপির প্রতি আমাদের এক্সপেকটেশনটা বেশি। 17-18 বছর নির্যাতন সহ্য, গুম কমিশনে রিসেন্টলি আপনি দেখেছেন 714 জনের মতো যারা জামাত শিবিরের যাদেরকে গুম করা হয়েছে, 300-350 মতো বিএনপিকে তো গুম করা হয়েছে এবং ঘুমের থেকে ব্যাক আসার তালিকার মধ্যে বিএনপি কম। তার মানে বিএনপি তো অত্যাচার সহ্য করেছে, জীবন দিয়েছে তার শরীরে। এরপরেও যদি বেগম জিয়া যদি ভারতের সাথে যদি নেগোসিয়েশন করতো তাহলে বেগম জিয়া এতদিন পর্যন্ত ক্ষমতার বাইরে থাকতো না। কিন্তু ওনাকে যখন প্রথমে ইন্ডিয়াতে যখন ইনভাইট করে নেওয়া হয়েছে, অনেক বেশি আলোচনা হচ্ছে এটা নিয়ে। আমি একটু জাহিদ ভাই এটা নিয়ে শুনবো যে আসলে একেবারে আপনি খেয়াল করছেন কিনা, আপনি খেয়াল করেছেন কিনা সব জায়গাতেই যে এই একটা ক্যাম্পেইন চলছে যে বিএনপির সঙ্গে ইন্ডিয়া একটা সমঝোতা হয়ে গেছে এবং বিএনপিকে ওই দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চলছে, অভিযোগগুলো তুলছে। আমি হাসি পাই এই কথাগুলো শুনলে। শেখ হাসিনাকে সর্বশক্তি দিয়ে ভারত ঠেকায় রাখতে পারে নাই, ভারত এখন এত পাওয়ারফুল হয়ে গেল। মানে কথা স্ববিরোধিতা খেয়াল করেন। শেখ হাসিনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে না ভারত? দিয়েছে তো। সেটা কি শুধু ক্যাম্পেইন নাকি? না সরিয়ে রাখি, ব্ল্যাঙ্ক চেক দিয়েছে তো। তাকে ক্ষমতায় থাকার জন্য যা যা করার, বাংলাদেশের রয়ের এজেন্ট আছে, ওটা আছে, সেটা আছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ভিতরে লোক গিজ করে, সব বলা হয়েছে তো। শেখ হাসিনাকে ক্ষমতা রাখা গেল শেষ পর্যন্ত 17-18 বছর লেগেছে তো। না, লাস্টের কথা বলছি, সেই পরাজিত শক্তি 1.5 বছরের মধ্যে এত পাওয়ারফুল সে একটা দলকে ক্ষমতা নিয়ে আসে। যেই দলের বেসটা হলো বেসিক্যালি আধিপত্যবাদ বিরোধী, সেই দলটার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, এই ধরনের কারণ আছে campaign- না। আচ্ছা, এই যে নির্বাচনী ক্যাম্পেইনগুলো হবে, কিন্তু আমি এগুলোকে পজিটিভলি দেখি। নির্বাচন কিন্তু পারসেপশনের ব্যাপার। যেমন ধরুন জামাতের ডাক্তার তাহের, যাকে ডিফ্যাক্টো আমির বলেন অনেকে, শ্রীরাধা দত্ত বাংলাদেশে আসছে, উনি 10 ট্রাক অস্ত্রের সাথে, আমি কিন্তু পরে শোনাতে পারি, হ্যাঁ আপনি চাইলে, ওইটার সাথে ছিলেন না, ওনারা শরিয়া কায়েম করবেন না। শ্রীরাধা দত্ত কোট করেছেন, তাহের তাকে এগুলো বলেছেন। বিএনপির সময় তো 10 ট্রাক রয়েছে ভারতের ইন্টিগ্রিটির জন্য। ভালো, আমি যদি বলি উনি নাকে খত দিতেছেন কেন? শরিয়া করবেন না, উনি একটা ইসলামী দল, ইন্ডিয়াকে জবাবদিহি করতে হবে কেন? আমি এই কারণে বলছি ইটস পারসেপশন। জামাতের আমিরের বা খুব বড় কোনো জায়গা থেকে বসে গাজওয়াতুল হিন্দ করা ছাড়া আর কি, তাহের সাহেব যেটা বলেছেন, ওর বাইরে আপনি সকাল বিকাল সারাক্ষণ শুনছেন। তার একটা আমার বিবিসি বাংলাকে ক্লিয়ারলি, ওখানে কিন্তু ইন্ডিয়া নিয়ে প্রশ্ন ছিল, তাকে প্রশ্ন ছিল, উনি ক্লিয়ারলি বলেছেন আমি জনগণের সাথে থাকবো, ভারতের সাথে কনফ্লিক্টে যে কোনো প্রশ্নে। এখন কি হয়েছে জানেন? বিএনপি তো ক্ষমতায় আসছে, সুতরাং ভারত বিএনপির সাথে এনগেজ করবে। ভারত কিন্তু জামাতের সাথে এনগেজ করতে চাইছে। জামাতের আমিরের সাথে উনি অসুস্থ হওয়ার পর দেখা করতে গেছেন না, দেখা করতে নাম না বলতে বলেছেন, উনি বলেন নাই, উনি পরে বললেন কেন? আবার একটু খেয়াল করেন, আপনি যদি মনে করেন আপনি নাম বলবেন না, আপনি তো এতদিন বলেন না, রয়টার্সের কাছে যদি আবার বলতে গেলেন কেন? আপনি তো এতদিন তার কথা শুনছিলেন। আমরা জিএম কাদেরকে খোঁচাখুচি করি নাই যে উনি ইন্ডিয়া থেকে এসে বলেছে, ওরা কি বলতে বলেছে বলবো না। আপনি রয়টার্সকে বলছেন উনি যখন অসুস্থ ছিলেন তখন দেখা করতে এসছে, নাম গোপন রাখতে বলেছে। তো এই সময়টা আপনি ফাঁস করলেন না কেন? এটা আবার রয়টার্সের কাছে ফাঁস করলেন কেন? আপনার সাথে তো এনগেজ করছে, কারণ জামাত একটা গুরুত্বপূর্ণ শক্তি। আমি এনগেজ করার পক্ষেও আছি, করতেও হবে ভারতের সাথে। কোনো কারণে কি মনে হয় যে